আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2024 সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। চলো আমরা প্রশ্নটি দেখে নিই। আমাদের প্রশ্নে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি, যার বিসি, সিএ এবং এবি তিনটা বাহুর উপর অঙ্কিত মধ্যমা, একটা হচ্ছে এডি, একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে সিএফ। ভালো কথা, বুঝতে পারছি। তো প্রশ্ন কতে বলা হচ্ছে কি ত্রিভুজ পিকিউআর। এই ত্রিভুজ পিকিউআর মানে আমাদের এই উদ্দীপকে আছে ত্রিভুজ এবিসি, তাহলে এই এবিসি ত্রিভুজ না। ত্রিভুজ পিকিউআর এর পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, ব্যাসার্ধ দেওয়া আছে, পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। আমি যদি তোমাকে একটু চিত্র এঁকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি, ধরো যে একটা সমবাহু ত্রিভুজ যদি আমি চিন্তা করি, এটা একটা সমবাহু ত্রিভুজ, ভালো করে দেখো, এটা সমবাহু ত্রিভুজ। তো ত্রিভুজের একটা নাম দিয়ে দিই এ বি, সরি আমাদের ত্রিভুজের নাম হচ্ছে পিকিউআর, তো আমরা নাম দেব পিকিউআর, পি কিউ এবং হচ্ছে আর। তো পিকিউআর ত্রিভুজের মধ্যমা বলা হয়েছে, যে মধ্যমার আবার নাম দেয়নি, তার মানে তুমি তোমার ইচ্ছা মতো নাম দিতে পারবা। তো এই হচ্ছে ধরো মধ্যমা। মধ্যমা কি? মধ্যমা হচ্ছে যে কোনো বাহুর তোমার হচ্ছে ধরো এই কিউআর বাহুর মধ্যবিন্দু মনে করো এ, পি আর এ যোগ করে দিলে পি হচ্ছে মধ্যমা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেটা মধ্যমা সেটাই উচ্চতা, কারণ দুই বাহুর মধ্যবিন্দুর বিপরীত শীর্ষের যে সংযোগ রেখা এটাকে বলে মধ্যমা। আর মধ্যমাটা যেহেতু এখানে সমবাহু ত্রিভুজ এই পাশে সমান, আমরা জানি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে ওই লম্বই ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এটা মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দু হলে পি হচ্ছে মধ্যমা, তার মানে মধ্যমার উচ্চতা সেম। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি, তাহলে এটাও এ হয়, এই পুরোটা এ হয়, তাহলে এই অংশটা হয় a/2। এখন এপির মানটা যদি আমি বের করতে যাই, এপিটা কিন্তু এখানে মধ্যমা বা উচ্চতা, তাহলে এপি সমান পিথাগোরাসের সূত্র দিতে পারবা। দেখো এখানে পি এ বা এপি, তাহলে এপিটা হচ্ছে লম্ব, এপি কি লম্ব, তাহলে এপি স্কোয়ার সমান সমান হবে কি তোমার হচ্ছে পি আর স্কোয়ার মাইনাস হচ্ছে এ আর স্কোয়ার। এই যে তাহলে এখানে যদি মানটাকে তুমি একটু বের করতে চাও, যে এপি সমান সমান √, এখানে এটার ভ্যালু হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে a/2, তাহলে a/2 এর হোল স্কোয়ার। তাহলে এটা কাজে আমরা একটু ক্যালকুলেট করি, তাহলে দেখা যাক কি পাওয়া যায়। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে √a² মাইনাস a²/4। তো লসাগু বের করলে কি হচ্ছে, এখানে লসাগু ভিতরে লসাগু করো, লসাগু হচ্ছে তোমার 4, তাহলে 4 × a², তাহলে 4a² মাইনাস হচ্ছে 4 বাদ a²। হিসাব করলে এখানে পাওয়া যাচ্ছে যে 3a² হচ্ছে 4। তো এটাকে আর একটু ক্যালকুলেট করো, 3 যদি রুট করো তাহলে √3, আর এর রুট স্কোয়ারে কাটা গেলে হয় a, আর এখানে 2 × a। তাহলে এইটা বের করলাম কি বলতো, সমবাহু ত্রিভুজের তোমার হচ্ছে উচ্চতা, এই যে এই অংশটা √3/2a। তো এইটা বের করলাম উচ্চতা। এখন আমরা জানি কি, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের যেটা উচ্চতা, আর যদি আমি ব্যাসার্ধর কথা বলি, যে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধটা কি একটু দেখো। পরিবৃত্ত বলতে আমরা যদি একটা বৃত্ত চিন্তা করি, যে এমন একটা বৃত্ত যেটা হচ্ছে এই ত্রিভুজটাকে পরিবেষ্টন করে আছে, এরকম একটা বৃত্ত মনে করো, যে এই একটা বৃত্ত, তাহলে এই বৃত্তটা একটা ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধ হচ্ছে তার উচ্চতার 2/3, তার মানে 2/3 এর সাথে যদি তুমি উচ্চতা ছিল কি তোমার হচ্ছে √3/2 × a, 2/3, উচ্চতা 2/3, সেটা হচ্ছে ব্যাসার্ধ। আর আমাদের কোশ্চেনে বলেছে কি ব্যাসার্ধকে আমরা একটু দেখে নিই। দেখো ব্যাসার্ধ কি বলা হয়েছে, এই দেখো ব্যাসার্ধ বলা হয়েছে 6 সেন্টিমিটার, এই যে ব্যাসার্ধ হলো 6 সেন্টিমিটার। তো যদি ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হয়, তাহলে আমরা যদি এখানে প্রশ্ন মতে এইটা সমান সমান 6 লিখে দিই, তাহলে এইখান থেকে এর মানটা বের করা মানেই বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাওয়া। তাহলে আমার টার্গেট হচ্ছে এর মানটা বের করা। চলো এটাকে ক্যালকুলেট করি। এখানে 2 আর 2 কাটা যায়, √3 আর নিচে 3, এই হলো 3, তাহলে a সমান সমান 6। এখন এক কাজ করি, চলো এটাকে ওই পাশে পাঠিয়ে ভাগযোগ করে দিই। তাহলে a, আচ্ছা এখানে একটু কাটাকাটি করে নিই তাহলে ভালো হয়। তো আমরা যদি 3কে √3 3 দ্বারা ভাগ করি, তাহলে নিচে একটা √3 থাকবে, তার মানে হচ্ছে a ডিভাইড নিচে হচ্ছে √3 সমান সমান 6। তো এই √3টা ভাগাকারে আছে, ও পাশে গেলে কি হবে গুণ, তাহলে a সমান সমান হচ্ছে 6√3, তাহলে এর মানটা চলে আসছে। এ হচ্ছে এখানে বাহুর দৈর্ঘ্য, এ কি এখানে বাহুর দৈর্ঘ্য। তো এই যে মানটা আমি বের করলাম সমবাহু ত্রিভুজের মধ্যমা, এটা তোমার না বের করলেও চলবে, তুমি এটা আগে থেকেই মুখস্থ করে রাখতে পারো, বা তুমি এটা আগে থেকে একটু প্র্যাকটিস করে এটাকে তোমাকে মেমোরাইজ করে রাখতে পারো, এবং সেটা তুমি চাইলে তুমি লিখবা যে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা বা উচ্চতা হচ্ছে √3/2a, আর এর ব্যাসার্ধ এর যে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে মধ্যমার 2/3। তাহলে প্রশ্ন মতে এটা সমান 6 লিখে দেবা, এটা হচ্ছে মধ্যমা, 2/3 হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ আর এটাও ব্যাসার্ধ। এখান থেকে যদি এর মান বের করো তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। এবং দেখো আমরা কিন্তু সেই অ্যান্সারটা, এই যে এখানে অ্যান্সারটা সুন্দর করে আমাদের যে ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে তোমাদের জন্য অ্যান্সারটা বের করে রাখা হয়েছে।
তো আমরা এখন পরের কোশ্চেনে চলে যাব। পরের প্রশ্নটিতে আমাদের বলা হচ্ছে কি, দেখো আমাদের পরের যে প্রশ্নটি, সেই প্রশ্নটিতে বলা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর এসিবি হচ্ছে সমকোণ আর এবি অতিভুজ হলে প্রমাণ করো যে এইটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তো এইটা প্রমাণ করার জন্য আমাদের দেখো সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কথা বলছে। আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপোলোনিয়াসের একটা সূত্র জানি। অ্যাপোলোনিয়াস সাহেব কি বলেছেন, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ হবে তৃতীয় বাহুর মধ্যবিন্দুতে যে অর্ধেকটা থাকবে তার উপর অঙ্কিত বর্গ, এবং ওইখান থেকে যে মধ্যমা যাবে তার উপর অঙ্কিত বর্গের দ্বিগুণের সমষ্টির সমান। তার মানে যদি আমি একটা চিত্রকে বোঝাই, ধরো যে একটা ত্রিভুজ যদি আমি এখানে নিই, ধরো যে কোনো একটা ত্রিভুজ, র্যান্ডম একটা ত্রিভুজ নিলাম, এই যে, তো এই ত্রিভুজের ক্ষেত্রে যখন এ বি সি আমি ত্রিভুজটাকে বলছি, তো এখানে মনে করো মধ্যবিন্দু আছে ডি, তাহলে এই এডি যোগ করলে এটা হয় মধ্যমা, আর এই বিসির মধ্যবিন্দু হচ্ছে ডি, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, তাহলে এইখানে এই বিডি আর সিডি কিন্তু ইকুয়াল হয়ে যায়। এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে বলছে কি, যে তুমি ত্রিভুজের যে কোনো দুই বাহু, সেটা এ বি এসি হতে পারে, এ বি বিসি হতে পারে, অথবা এসি বিসি, মানে যে কোনো দুইটা যদি নাও, তাহলে ধরো যে আমি এ বি নিলাম, তাহলে এ বি স্কোয়ার, আর নিলাম এসি, তাহলে এসি স্কোয়ার। তাহলে কেমন হবে, যেটাকে আমি নেইনি সেটা হচ্ছে বিসি, তাহলে বিসি এর অর্ধেক, সেটা তুমি বিডিও নিতে পারো, সিডিও নিতে পারো, বিডিও নিতে পারো, সিডিও নিতে পারো, নিলাম মনে করো যে বিডি, এই যে বিডি, তাহলে বিডির উপর স্কোয়ার করবা, এবং ওই মধ্যবিন্দু থেকে যে মধ্যমাটা যাবে, এ দেখো সেটা হচ্ছে এডি, তাহলে এডির উপর স্কোয়ার করবা, এবং এইটার সমষ্টির দ্বিগুণের সমান হবে। এইটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে আমরা প্রমাণ করেছি, পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা প্রমাণ করেছি। এইটাকে আমরা এখন এখানে ব্যবহার করে আমরা এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা এইখানে আমাদের চিত্র, এবং এখান থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করি, যেহেতু আমরা মূল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এখানে যদি আমার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝলাম। প্রমাণ করতে হবে কি, জাস্ট এটা তুমি বই দেখে মানে উদ্দীপক দেখে লিখে রাখো। এখানে এডি বি সি এফ, এই তিনটা হচ্ছে মধ্যমা। এ দেখো এডি বি সি এফ আর হচ্ছে বি, এগুলো হচ্ছে মধ্যমা। আর এই যে এ বি 3ab স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ। তার মানে আমরা জানি যে একটা সূত্র আমরা জানতাম যে টু কি বলতো, ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3c স্কোয়ার। এই যে সূত্রটা তোমাদের খুবই পরিচিত। এই যে সূত্রটা আমরা জানি যে মধ্যমাত্রায় বর্গের সমষ্টি হচ্ছে দ্বিগুণ, আর অতিভুজের বর্গের 3 গুণের সমান হবে। এই জিনিসটাই আজকে আমরা জিওমেট্রিক ওয়েতে প্রুফ করার চেষ্টা করব। তাহলে চলো, প্রথমে আমরা এই যে পিথাগোরাসের একটা সূত্র আমরা জানি যে এটা যদি সমকোণ হয়, তাহলে অতিভুজ হচ্ছে এবি। তাহলে দেখো এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। আপাতত আমরা এটা দিয়ে রেখে দিলাম। এবার দেখো, এখন ত্রিভুজ এবিসি এর সিএফ হচ্ছে মধ্যমা। সিএফটা হচ্ছে মধ্যমা, এই না মধ্যমা। আচ্ছা, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য যদি আমি অনুসরণ করি, এবার যে কোনো দুইটা বাহু, ধরো এ বিসি নিলাম আর হচ্ছে এসি নিলাম। এবার দেখো বিসি আর এসি যদি আমি নিই, এই হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার, আর হলো এসি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই দুইটা যদি আমি নেই, তাহলে যাকে আমি নেইনি, কাকে আমি নেইনি বলো তো, নেইনি হচ্ছে এই এবিকে, তাহলে এবির অর্ধেক নিব। এ দেখো এবির অর্ধেক হচ্ছে তোমার বিএফ, এই খেয়াল করো, এই যে বিএফকে নিলাম, স্কোয়ার করলাম, এই যে বিএফ স্কোয়ার। তাহলে এখান থেকে যে মধ্যমাটা গেল সেটা হচ্ছে সিএফ, এই দেখো সিএফ স্কোয়ার, এই দুইটার বর্গের সমষ্টির দ্বিগুণ, একটা সূত্র হয়ে গেল। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে। এবার দেখো আমরা এখানে দেখো এই যে 2 থাকলো, যদি আমি গুণ করে দিই তাহলে 2 ইন্টু সিএফ, এই দেখো 2cf হয়ে যায়। আর এখানে বিএফটা অ্যাকচুয়ালি কি, বিএফটা হচ্ছে এবি এর হাফ, মানে এবি এর অর্ধেক। দেখো তাহলে এখানে এই 2 যা গুণ করে দিলাম, আর এই 2টা গুণ করে 2 বিএফ হবে। বিএফ না লিখে বিএফ এর পরিবর্তে হাফ অফ এবি লেখা যায়। কি লেখা যায়? হাফ অফ এবি লেখা যায়। তো হাফ অফ এবি লিখে দিলাম। লিখে আমরা যদি একটু ক্যালকুলেট করি, তাহলে দেখো এখানে এখানে হচ্ছে এই অংশটা দেখো, এই যে রেখে দিলাম। এখানে আমরা এই যদি এটাকে স্কোয়ার করতে, তাহলে এটা 4 হয়ে যায়। কি হয়ে যায় বলো তো? 2 ইন্টু 1/4 এবি স্কোয়ার। তাহলে এখানে আবার কাটাকাটি হয়, 2 থাকে, দেখো 2, হাফ এবি স্কোয়ার। কি হলো? হাফ এবি স্কোয়ার। ভালো, বুঝতে পারলাম। এবার একটু সামনের দিকে আগানো যাক। দেখো এই যে হাফ এবি স্কোয়ার, এটা তো পজিটিভ, তাই না? তো যদি আমি এটাকে সাইড চেঞ্জ করি, তাহলে নেগেটিভ হয়ে যাবে। দেখো এখানে বিসি স্কোয়ার এসি স্কোয়ার এই থাকলো, আর এটাকে এই পাশে পাঠায় মাইনাস করে দিলাম, আর শুধু এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। সিএফটা মধ্যমাটাকে এক পাশে নিয়ে আসছি। ভালো, মধ্যমাটাকে এক পাশে নিয়ে আসছি। এইবার এখানে আমরা যেটা লসাগু করে এগুলাকে কি করতে হবে বলতো? লসাগু করে যোগ করতে হবে। তো লসাগু করে যদি যোগ করতে চাও, তুমি দেখো এখানে এই যে 2 আর এর নিচে আসতে হচ্ছে 1, লসাগু হচ্ছে 2। তাহলে 2 যদি এখানে 1 দিয়ে ভাগ করে 2 বার যায়, এই 2 এর সাথে পুরো এই জিনিসটা গুণ হয়ে গেল। আর এখানে 2 বাদ, জাস্ট এবি স্কোয়ার এসে বসে যাবে। এবি স্কোয়ার এসে কি বসে যাবে?
এইবার এখানে খেয়াল করো, এখানে যে আমাদের যে তাহলে 2CF স্কোয়ার, এখানে 2CF স্কোয়ার ইকুয়াল টু 2BC স্কোয়ার প্লাস তোমার হচ্ছে AC স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। এই যে একটা সমীকরণ আমরা তৈরি করলাম, দুইটা বাহুর জন্য। কোন দুইটা বাহুর জন্য চলো তো একটু দেখে নিই। কোন দুইটা বাহুর জন্য? আমরা এই যে যখন যে কোনো দুইটা বাহু AC নিছিলাম, BC নিছিলাম আর AC নিছিলাম, এই দুইটার জন্য আমরা একটা সমীকরণ তৈরি করছি। এই দেখো, এই আর আমাদের মধ্যমা ছিল, এই বিপরীত বাহু আর মধ্যমা, সেটা নিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করেছি। ঠিক একই রকমভাবে আমরা অনুরূপভাবে আমরা আরও দুইটা করে বাহু নিয়ে দেখো 2BE, এটা একটা মধ্যমা, দেখো একটা মধ্যমার জন্য যদি একটা সূত্র হয়, আরও যদি দুইটা মধ্যমা আছে তাদের জন্য অনুরূপভাবে আমরা আরও দুইটা সূত্র বানাতে পারবো। তবে তার জন্য আমাদের খেয়াল করতে হবে খুব নিবিড়ভাবে। খেয়াল করে দেখো, এখানে CFটা হচ্ছে তোমার মধ্যমা। ভালো করে দেখো, CFটা কি? মধ্যমা। এই চিত্র থেকে বোঝার চেষ্টা করো। CFটা হচ্ছে মধ্যমা, এখান থেকে গেল, তাহলে এখান থেকে দুইটা বাহু গেছে, একটা হচ্ছে AC, একটা হচ্ছে BC, AC আর BC। তাহলে এখান থেকে এই যে শীর্ষবিন্দু C থেকে দিকে তিনটা বাহু গেছে। তো আমি যখন CF এর মান বের করছি তখন এই দুইটা হচ্ছে প্লাস, আর অপোজিটে যে আছে সে হচ্ছে মাইনাস। ভালো করে বুঝো, একটু যদি আবার দেখে নাও তাহলে বুঝতে পারবা। এই দেখো, এই যেখানে এইখানে খেয়াল করো, এই CF, এ দেখো BC, AC, এইগুলো সব একই শীর্ষবিন্দু থেকে বের হয়ে যাওয়া। এগুলোর ক্ষেত্রে ফর্মেটটা ঠিক থাকবে, উপরে 2 থাকবে, নিচে 2 থাকবে, এখানে 2 থাকবে, অসুবিধা নাই। আর এই যে ABটা অপোজিট সাইড, সেটা হয়েছে মাইনাস। এরপরে আমরা আরও দুইটা বাহু যদি নিই, এবার যদি BE মধ্যমাটা যদি নিই, BE মধ্যমা কোনটাই দেখো, BE মধ্যমা হচ্ছে এই যে এইটা, B বিন্দু থেকে যাওয়া মধ্যমা। তাহলে এইটা সমান হবে হচ্ছে BC স্কোয়ার, 2 × BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। এই দুইটা এখান থেকে যারা যাবে তারা যোগ হবে, আর অপোজিটে যে থাকবে সে হচ্ছে বিয়োগ হবে। তাহলে আমরা একটু এখানে দেখে নিই। দেখো এই যে, তাহলে এই যে BC স্কোয়ার কই গেল আমাদের 2 নম্বর সমীকরণে, দেখো 2BE স্কোয়ার, এই B, এই দেখো B, এই দেখো B, যারা একই পয়েন্ট থেকে গেল তারা যোগ, অপোজিট সাইডে যে আছে সে বিয়োগ। আর ফরওয়ার্ডটা পুরো এই যে ইকুয়েশন 1 তার মতোই থাকবে। ঠিক একই রকমভাবে আমরা 3 নম্বর যে সমীকরণটা AD স্কোয়ার, তাহলে এ বিন্দু থেকে যাচ্ছে AD মধ্যমা, AC একটা বাহু, BC একটা বাহু, সবগুলো থেকে এই পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে, তাদের ফরম্যাটটা ঠিক থাকবে, আর এই দুটো যোগ হবে, যেটা অপোজিট আছে সেটাকে বিয়োগ করে দিলাম। এখানে আমাদের 3টা সমীকরণ হলো। কি হলো? 3টা সমীকরণ। এখন আমরা কি করব? সমীকরণ 1, 2, 3 যোগ করে দেব। তো সমীকরণ 1, 2, 3 যখন আমি যোগ করছি, একের বাম পক্ষে আছে হচ্ছে 2CF, এখানে 2BE স্কোয়ার, 2AD স্কোয়ার। তো 1, 2, 3 যখন যোগ করবা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, 2 জাস্ট কমন নিয়ে নাও, 2 কি কমন নিয়ে নাও, তাহলে CF স্কোয়ার, B স্কোয়ার, AD স্কোয়ার লিখে দিলাম। আর এখানে যে 3টা রাইট সাইড আছে, এই একটা রাইট সাইড, আর এই একটা রাইট সাইড, আর এই একটা রাইট সাইড, 3টে ইকুয়েশন, 3টা রাইট সাইড, এদেরকে আমরা যোগ করে দিলাম। সমীকরণ 3টাকে জাস্ট কি করছি? যোগ করছি। আচ্ছা, তো যোগ করার ফলে এখানে আমরা একটু ক্যালকুলেশনটা শর্টকাটে করে ফেলছি। তোমরা একটু খেয়াল করবা যে এখানে দেখো, এখানে তুমি যদি হিসাব করো, এখানে 2, 1 নম্বর সমীকরণ দেখো, BC এখানে 2টা, AC এখানে 2টা, ভালো কথা। এই BC এখানে আরও 2টা, আর AB এখানে 2টা, তারপরে এখানে AC এখানে 2টা, AB এখানে 2টা, তার মানে সবগুলো 2টা 2টা 2টা, মানে 2 দুগুণা 4টা করে। কয়টা করে? 4টা করে। তাহলে 4 × BC, AB আর AC লেখা যাবে। আর মাইনাস এই যে এ দেখো, BC একটা, AC একটা, AB একটা, এগুলোকে জাস্ট মাইনাস করে দাও। যদি এই 4টা থেকে, 4টা BC স্কোয়ার থেকে তুমি একটা BC স্কোয়ার মাইনাস করো, তাহলে 3টা BC স্কোয়ার থাকবে। এই দেখো, 4টা AB স্কোয়ার থেকে একটা AB স্কোয়ার মাইনাস করলে এই যে 3টা AB স্কোয়ার থাকবে, এখানে 3টা AC স্কোয়ার থাকবে, /2। আচ্ছা, /2 তো ছিল আগে থেকে, তাহলে আমরা হচ্ছে 3/2। এখানে কি করা যায় দেখো, এই BC স্কোয়ার, AB স্কোয়ার, AC স্কোয়ার, তাহলে AB স্কোয়ার সমান আবার কি লিখছিলাম? ওই যে প্রথমে যে পিথাগোরাসের সূত্রটা দিছিলাম, AB স্কোয়ার সমান AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার, জাস্ট পিথাগোরাস সূত্র অনুযায়ী এখানে তোমার হচ্ছে এই AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার। দেখো, AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার, এর পরিবর্তে লেখা যাবে AB স্কোয়ার। তাহলে AB স্কোয়ারটাকে প্রথমে রেখে দিলাম, আর এই দুইটার পরিবর্তে লিখে দিলাম AB স্কোয়ার। তাহলে AB স্কোয়ার যোগ করলে হবে 2AB স্কোয়ার। এ দেখো 3 × 2 AB স্কোয়ার, এই 2 আর এই 2 কেটে দাও, তাহলে থাকে 3AB স্কোয়ার। দেখো 3AB স্কোয়ার। আর লেফট সাইডে ছিল কি? এই যে লেফট সাইডে যা ছিল তাই এখানে বসায় দাও, আর 3AB স্কোয়ার প্রমাণ হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রমাণ, যেটা প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছিল, সেটা আমরা প্রমাণ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে ত্রিভুজ ABC এর মধ্যমা ত্রয়। ABC এর কি বলতো? মধ্যমা ত্রয়। কি হবে এখানে? মধ্যমা ত্রয় যদি ও বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ মধ্যমা ত্রয় যদি ও বিন্দু মিলিত হয়, তাহলে প্রমাণ করো যে কি প্রমাণ করতে হবে? এই AB স্কোয়ার, BC স্কোয়ার, AC স্কোয়ার সমান 3AO স্কোয়ার
ও বি স্কোয়ার আর হচ্ছে ও সি স্কোয়ার। ও হচ্ছে এখানে মধ্যমাত্রায় ও বিন্দুতে মিলিত হলে ভরকেন্দ্র, ওটা হচ্ছে ভরকেন্দ্র, আর এটা ও ভরকেন্দ্র হলে এ বি সি তিন হচ্ছে শীর্ষবিন্দু। তার মানে এখানে অ্যাপোলোটাসের উপপাদ্য ব্যবহার করে আমরা যে মধ্যমার মধ্যে যে সম্পর্ক, বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক, সেটাকে আগে প্রতিষ্ঠিত করব। সেটা কি ছিল? আমরা জানতাম যে 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এটা হচ্ছে মধ্যমার সূত্র, মানে বাহু এবং মধ্যমার মধ্যে সূত্র। আমরা এটা কিন্তু জানি এবং প্রমাণ করা হয়। এইটা প্রথমে প্রুফ করে দেন আমরা হচ্ছে এটা কি বলতো, তোমার হচ্ছে এই ওটা হচ্ছে তোমার ভরকেন্দ্র। তো ও ভরকেন্দ্র বিপরীত শীর্ষবিন্দু, ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব, এগুলা যদি বর্গের সমষ্টি 3 গুণ হয়, সেটা হচ্ছে এদের পরিসীমার মানে প্রত্যেকটি বাহু ত্রিভুজের 3টি বাহুর বর্গের সমষ্টির সমান হবে। তো এইটা আমরা প্রমাণ করতে চাচ্ছি এখন। তো অ্যাপোলোটাসের যে উপপাদ্যটা আমরা আগে শিখছিলাম, ওই জিনিসটাই আবার অ্যাপ্লাই করব যে কোনো দুইটা বাহুর জন্য। তো ত্রিভুজ এবিসি এর মধ্যমাত্রায় এখানে এডি একটা মধ্যমা, বি একটা মধ্যমা, সিএফ একটা মধ্যমা মিলিত হলো ও বিন্দুতে। আমার ত্রিভুজ হচ্ছে এবিসি। তাহলে প্রমাণ করতে হবে কি? জাস্ট এটা তুমি প্রশ্ন দেখে দেখে লিখে রাখো। আচ্ছা, তাহলে এবিসি এর এডি বি ও সিএফ মধ্যমা, তাহলে অ্যাপোলোটাসের উপপাদ্য যদি আমি প্রয়োগ করি, তাহলে দেখো দুইটা বাহু নাও, যে কোনো দুইটা। তাহলে ধরো এবি নিলাম আর সাথে হচ্ছে আমি এসি নিলাম। তাহলে এবি আর এসি, এই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার লিখলাম বা সি স্কোয়ার লিখলাম। তাহলে কাকে নেইনি হচ্ছে বিসিকে। এই দেখো বিসিকে নেইনি। তো বিসিকে যদি না নিই তাহলে কি করতে হবে? বিসি এর অর্ধেক নিবা, সেটা বিডিও হতে পারে বা সিডিও হতে পারে। এই নিলাম হচ্ছে বিডি স্কোয়ার। আর ওইখান থেকে যে মধ্যমাটা যাবে এডি, তার উপর স্কোয়ার করে তার বর্গের সমষ্টি বর্গের সমষ্টি দ্বিগুণ। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে আমরা প্রমাণ করেছি। ডিরেক্ট সেই সূত্রটাকে আমি অ্যাপ্লাই করলাম ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর ক্ষেত্রে। তো একই রকমভাবে যদি আমি প্রথমে এ শীর্ষবিন্দু থেকে দুইটা বাহু নিয়েছিলাম, এবার যদি আমরা বি শীর্ষবিন্দু থেকে যাওয়া দুইটা বাহুর কথা চিন্তা করি, তাহলে এবি আর হচ্ছে বিসি। দেখো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে কাকে নেইনি? এসিকে। তাহলে এসি এর অর্ধেক নাও তুমি, সেটা তুমি সিইও নিতে পারো, এ ইও নিতে পারো। এই যে সি নিলাম, সি স্কোয়ার। আর ওইখান থেকে যে মধ্যমাটা যাবে সেটা হচ্ছে বি, তার বি স্কোয়ার লিখে দেবো। কি লিখে দেবো? বি স্কোয়ার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা দুইটা সমীকরণ তৈরি করতে পারলে 3 নাম্বার সমীকরণটা তৈরি করতে পারবো। যখন আমরা সি বিন্দুটাকে ধরবো, তাহলে এখানে এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার সমান সমান 2 ইন্টু, এখান থেকে আমি হয় এফ নেবো নাহলে বিএফ নিব। ধরো এফ নিলাম, এফ স্কোয়ার আর প্লাস হচ্ছে তোমার সিএফ স্কোয়ারের দ্বিগুণের সমান। এই দেখো আমরা এখান থেকেও সেই একটা 3 নাম্বার সমীকরণ যেটা তোমাকে বললাম, সেটা আবার এখানে বানায় রেখে দিলাম। এই যে এখন আমরা কি করব? 1 2 3 সমীকরণগুলোকে যোগ করব। 1 এর বাম পক্ষ, 2 এর বাম পক্ষ, 3 এর বাম পক্ষ যদি আমরা হিসাব করি, তাহলে এবি স্কোয়ার আছে 2টা, বিসি স্কোয়ার আছে 2টা, সি স্কোয়ার আছে 2টা। কারণ দুইটা করে বাহু জোড়ায় আছে 3 দুগুণা 6টা, তার মানে প্রতিটা বাহু 2বার করে। তাহলে আমরা এটাকে যোগ করে দিলাম। এবং এই দেখো রাইট সাইডে ছিল কি? মধ্যমা। একটা হচ্ছে মধ্যমা সিএফ, এটা হচ্ছে বিএফ, একটা হচ্ছে মধ্যমা আর হচ্ছে বাহুর অর্ধেক। তাহলে আমরা সেইগুলাকে কি করলাম? যোগ করে দিলাম। আমরা সমীকরণ দুইটাকে যখন 3টা সমীকরণকে যখন যোগ করছি, আমরা লেফট সাইডে সবগুলো যোগ করে পাচ্ছি 2ab স্কোয়ার, 2bc স্কোয়ার, 2c স্কোয়ার। আর এখানেও পাচ্ছি 2ad স্কোয়ার, 2bd স্কোয়ার, 2b স্কোয়ার, 2cf স্কোয়ার, 2ce স্কোয়ার, cf স্কোয়ার আছে bf স্কোয়ার। ওকে, তাহলে এই বাম পক্ষটাকে জাস্ট বাম পক্ষ আকারে লিখে দিলাম। এবার দেখো এগুলাকে আমরা একটু সাজায় লিখবো। কিভাবে সাজায় লিখবো? মধ্যমা যেগুলো আছে তাদেরকে এক জায়গায় লিখবো। তো মধ্যমা হচ্ছে একটা হচ্ছে এডি, একটা হচ্ছে বি বিন্দু থেকে যাওয়া, আর একটা হচ্ছে তোমার সিএফ, এইগুলো হচ্ছে মধ্যমা। তো দেখো 2 ইন্টু মধ্যমাগুলোকে এক জায়গায় লিখছি। আর এইখানে যেটা আছে হচ্ছে বিডি, এটা হচ্ছে বিডি কোনটা? বাহুর অর্ধেক। একটু দেখাই আমি বিডি সিই এবং বিএফ একটু দেখো। দেখো বিডি হচ্ছে বিসি বাহুর অর্ধেক, বিডি হচ্ছে বিসি বাহুর অর্ধেক, সি হচ্ছে এসি বাহুর অর্ধেক, আর বিএফ হচ্ছে এবি বাহুর অর্ধেক। তাহলে আমরা ওইটাকে এই বাহুতে কনভার্ট করে দেবো, বাহুতে রূপান্তর করে দেবো। তার জন্য কি করা লাগবে একটু বুঝাইনি। ধরো এখানে বিডি আছে, কি আছে বলো তো? বিডি। তাহলে বিডি হচ্ছে কি বলো তো? হাফ অফ তোমার হচ্ছে বিডি সমান হচ্ছে হাফ অফ বিসি। কি বলো তো? বিসি এর অর্ধেক। তাহলে বিসিকে আনতে গেলে এই 2টাকে এই পাশে পাঠাও, 2bd সমান হচ্ছে বিসি। তার মানে 2bd থাকলে তুমি বিসি লিখতে পারবা। একই রকম ভাবে তুমি যদি এখানে 2cf হয়, তাহলে তার পরিবর্তে তুমি এসি লিখতে পারবা। আর যদি 2bef হয়, তার পরিবর্তে তুমি এবি লিখতে পারবা। তো আমরা এটা লিখতে চাইলে এখানে 2 করে লাগবে, তাই তো? 2 দ্বিগুণ করে লাগবে। তাহলে এই জায়গাতে একটু খেয়াল করো। আমরা আবার আমাদের সেই জায়গায় ফিরে আসি যেখানে বোঝাচ্ছিলাম। দেখো এই যে এটা থাকলো। আমরা এখানে কি করছি দেখো, এই যে এখানে এডি বিসিএফ আর 2bd স্কোয়ার, 2ce স্কোয়ার, 2bf স্কোয়ার। তো এখন খেয়াল করো আমাদের লাগবে কি বলতো? লাগবে হচ্ছে
টু বিডি ছাড়া তো আমরা হচ্ছে এই তোমার হচ্ছে টু বিডি ছাড়া তো আমরা এবি আনতে পারবো না, বিসি আনতে পারবো না, এসি আনতে পারবো না। তাহলে আমরা যদি টু বিডি আনতে চাই, আবার বিডির উপর আবার স্কোয়ার আছে, বিডির উপর আবার কি আছে বলো তো, স্কোয়ার আছে। তো স্কোয়ার হলে তুমি যখন বিডি স্কোয়ার করবা, তাহলে কত স্কোয়ার করলে তুমি এখানে 4-এর স্কোয়ার করলে তুমি 2 লাগবে, তোমার টু বিডি লাগবে। এই দেখো টু বিডি স্কোয়ার, তার মানে তুমি কত লাগবে, এখানে 4 লাগবে, আছে 2 লাগবে 4 না হলে তুমি হোল স্কোয়ার দিয়ে লিখতে পারবো না। তাহলে আমি যদি এখানে কি করি বলো তো, এই যে সমীকরণটা আছে এখানে 2, এখানে 2, এখানে 2, পুরো ইকুয়েশনটাকে আমি 2 দ্বারা গুণ করে দিলাম। 2 দ্বারা কি করলাম, গুণ করলাম। দেখো 2 দ্বারা গুণ করলে এটা কি হয়ে যায় 4, এটা কি হয়ে যায় 4। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে কি হয়ে যায় 4, আবার এখানেও 2 দ্বারা গুণ করলে 4 হয়, কিন্তু যেহেতু আমরা একটু গুণ করে দিচ্ছি 2bd স্কোয়ার 2cf স্কোয়ার 2bf স্কোয়ার, এখন এই হোল স্কোয়ার লিখলে এখানে 2 এর উপর স্কোয়ার করলে কত হয় বলো তো 4। এই দেখো 4, এখানেও কিন্তু 4 হবে যখন তুমি স্কোয়ারটা আলাদা করে দিবা, আবার এই যে হোল স্কোয়ার তখন 4। এখন আমরা মান বসাই দিব, কি করব, মান বসাই দিব। এবার দেখো এই যে এখানে আমরা বিডি এই অংশটাকে তো আমরা জাস্ট লিখে দিলাম। এবার দেখো এই যে 2bd স্কোয়ার, 2bd মান হচ্ছে বিসি, তাহলে 2bd উঠাই বিসি স্কোয়ার লেখা যাবে। এখানে 2cf এর পরিবর্তে ca, আর cf এর উপর স্কোয়ার থাকায় এ দেখো স্কোয়ার হলো। ঠিক একই রকমভাবে 2bf, এই যে 2bf এর পরিবর্তে ab স্কোয়ার লেখা যাবে। এখন যদি আমরা একটু তোমার হচ্ছে সিম্পলিফাই করি ইকুয়েশনটাকে, তাহলে দেখো এখানে এবি কয়টা, 4টা, বিসি স্কোয়ার কয়টা, 4টা, সি স্কোয়ার কয়টা, 4টা, এখানে এডি স্কোয়ার, বিই স্কোয়ার, সিএফ স্কোয়ার যদি 4 সবার আগে গুণ আকারে 4টা। একটু যদি খেয়াল করো এখানে একটা করে আবার রাইট সাইডে এবি আছে, বিসি আছে, সি আছে, এর উপরে স্কোয়ার আছে। যদি এটাকে আমি পক্ষান্তর করি, 4টা এবি স্কোয়ার থেকে 1টা এবি স্কোয়ার যদি মাইনাস করে দাও 3টা এবি স্কোয়ার থাকে। ঠিক একই রকমভাবে 4টা বিসি স্কোয়ার থেকে 1টা বিসি স্কোয়ার মাইনাস করলে 3টা বিসি স্কোয়ার থাকে, এখানেও একই রকমভাবে 3টা সি স্কোয়ার থাকে। আর সমান সমান 4 এডি স্কোয়ার, বি স্কোয়ার, সিএফ স্কোয়ার। চাইছিলাম কি বলতো, 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এটা হচ্ছে মধ্যমা এবং বাহুর মধ্যে সম্পর্ক, যেখানে এবিসি ত্রিভুজের 3টা বাহু আর ডিইএফ হচ্ছে এর মধ্যমা। তাহলে বাহুদ্বয়ের বর্গের সমষ্টি 3 গুণ, বাহুত্রয়ের বর্গের সমষ্টি 3 গুণ, মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি 4 গুণ। এই দেখো এটা আমি এখানে প্রুফ করছি। এই যে শুধু বাহু এবিসি না লিখে এবি, বিসি, এসি, জাস্ট বাহুর মানগুলো লিখছি। এখন আমরা জানি যে ত্রিভুজের মধ্যমাগুলো তার কি হয় বলতো, মধ্যমাগুলো তা ভর কেন্দ্রের 2:1 অনুপাতে বিভক্ত হয়। একটু চিত্র থেকে আবার দেখব মধ্যমাগুলো কি হয়, ভর কেন্দ্রের 2:1 অনুপাতে বিভক্ত হয়। একটু খেয়াল করো, প্রথমে যদি আমি মধ্যমা এডিটাকে নিই, ধরো এখানে নিলাম, এই দেখো এই যে এডি যে মধ্যমা, তাহলে এডি মধ্যমাকে যদি তুমি ভাঙো, তাহলে এ দেখো ভর কেন্দ্র হচ্ছে এটা, তার মানে এ ও বাই হচ্ছে ডিও। এও তুমি ইচ্ছা ও এও লিখতে পারো, সমস্যা নাই, ডিওকে ওডিও লিখতে পারো, কোনো প্রবলেম নাই। এটার অনুপাত হবে 2/1। কী হবে বলো তো, 2/1। এটা বোঝা যাচ্ছে যে শীর্ষবিন্দু যেদিকে থাকবে সেদিকে 2 ভাগ আর নিচে থাকবে হচ্ছে 1 ভাগ। তো যেদিকে 2 ভাগ আর নিচে যদি 1 ভাগ থাকে, দেখো আমি যদি তোমাকে ক্যালকুলেশনটা বোঝানোর চেষ্টা করি এডির ক্ষেত্রে, তাহলে এখানে তুমি লিখতে পারবা যে এও বাই হচ্ছে ডিও সমান হচ্ছে 2/1। তো এটাকে যদি আমি উল্টাই দিই, তাহলে ডিও বাই হচ্ছে এও সমান হচ্ছে 1/2। তো যদি আমি এটাকে যোজন করি, তাহলে যোজনটা কি, এই ডিওর সাথে তুমি যোগ করবে হচ্ছে এও, আর নিচে লিখবা হচ্ছে এও সমান সমান হচ্ছে এই 1+2 আর হচ্ছে নিচে লেখো 2। কি করছি বলো তো, যোজন করছি। এবার যোজন করলে কি হচ্ছে দেখো, ডিও আর হচ্ছে এও, তাহলে পুরো এডি হয়। কি হয় বলো তো, এডি, আর নিচে হয় এও সমান সমান এখানে 2 এর 3 বাই হচ্ছে 2। এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় নাই। জাস্ট এবার তুমি যদি একটু গুণ করে দাও, তাহলে গুণ করলে তোমার হচ্ছে 2 দুগুণা 2, 2AD। দেখো এখান থেকে হিসাবটা এখানে দেখাই যে 2AD সমান হচ্ছে 3AO, 3AO। এখন যদি আমি এটাকে স্কোয়ার করে দিই, তাহলে স্কোয়ার করে দাও যে 2AD এর হোল স্কোয়ার আর এই পাশে 3AO এর হোল স্কোয়ার। তাহলে কি লেখা যায়, লেখা যায় হচ্ছে তোমার যে 4AD স্কোয়ার সমান হচ্ছে 9AO স্কোয়ার। 4AD স্কোয়ার সমান কি লেখা যায়, 9AO স্কোয়ার। বুঝলা তো? হ্যাঁ, আশা করি তুমি বুঝতে পেরেছো। এই যে আমি মধ্যমা এডি নিয়ে যেভাবে কাজ করেছি, ঠিক একই রকমভাবে এগুলা নিয়েও কিন্তু আমি কাজ করতে পারবো। যে এখানে যদি BO স্কোয়ার লিখি,
তার মানে হচ্ছে তোমার হচ্ছে এই বি ই স্কোয়ার কী হবে বলো তো, বি ই স্কোয়ার 4 BE² সমান হবে হচ্ছে 9 তোমার হচ্ছে এই বি ও স্কোয়ার। এটাকে আবার একই রকমভাবে তুমি যদি সিএফটাকে নাও তাহলে CF² 4CF² সমান হবে হচ্ছে 9 এখানে CO²। এখন এই যে মানগুলো দেখো, এই যে মানগুলো বের করছি যে 9C² সমান 4CF², 9B² সমান 4B² আর 9A² সমান 4AD²। তাহলে AD² পরিবর্তে চাইলে এটা লিখতে পারো, আবার 4CF² পরিবর্তে 9CO² লিখতে পারো, 4B² পরিবর্তে 9BO² লিখতে পারো। তাহলে দেখো আমরা কিন্তু সেই কাজটা এখানে করেছি। এই যে তোমার হচ্ছে আমরা এখানে হিসাবটা যেটা তোমাদের মাত্র দেখালাম যে বন্ধময় ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়, এটাকে উল্টাই দিলাম, যোজন করলাম, যোজন করার পরে আমরা দেখো 2AD² AD সমান 3AO বর্গ করলে 4AD² সমান 9AO²। এটা কিছুক্ষণ আগে তোমাদের আমি ক্যালকুলেশন করে দেখালাম। তাহলে এই যে মানটা বের করছি একই রকমভাবে আমরা এই মানটাও পাবো এবং এটাও পাবো। এবং এই যে ইকুয়েশনটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম যে ইকুয়েশন 4, এই 4-এর মধ্যে লেফট সাইডটা থাকবে, এই লেফট সাইডটা থাকবে। এখানে 9 দেখো এই যে AD² ছিল, 4AD² ছিল, তার পরিবর্তে 9AO² লিখছি। আর তারপর হচ্ছে 4B² এর পরিবর্তে 9BO² লিখছি, 4CF² এর পরিবর্তে 9CO² লিখছি। এখান থেকে 9 কমন নিলাম, কমন নিলে কি হয় AO² প্লাস BO² প্লাস CO²। এবার এই যে 3 আর এই যে 9-এর মধ্যে কাটাকাটি যায়, 3 3 9, তার মানে এখানে 3 ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে এটা পুরোটাই বসে যাবে। আর 9কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো তাহলে 3 হয়ে যাবে, 3 3 9। আর সাথে সাথেই তোমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে ওই জিনিসটা কিন্তু প্রমাণ হয়ে যায়। তো অনেক বড় একটা কোশ্চেন ছিল আসলে, ঢাকা বোর্ডে 24 সালে যে প্রশ্নটি এসেছে, মানে এটা লেস যুক্ত কোশ্চেন। সাধারণত কোশ্চেনে এই পর্যন্ত পরীক্ষায় চায় অ্যান্সারটা, এরপরে কিন্তু চায় না, কারণ এই 4 মার্কের জন্য এটা আসলেই কিন্তু অনেক বড় প্রশ্ন। কিন্তু পরীক্ষায় যদি এসে যায় তখন তো আসলে আমাদের কিছু করার থাকে না, আমাদের পরীক্ষায় যদি আসে সেটা অ্যান্সার করতেই হবে। আর প্রিপারেশনটা আমাদের ওইভাবেই নিতে হবে যেন পরীক্ষা আসলে আমরা এটা অ্যান্সার করতে পারি। তো আমি চেষ্টা করছি তোমাদের সহজ করে এটা বুঝিয়ে দেওয়ার, আশা করি সেটা পেরেছি। কারা কারা বুঝলে নিচে কমেন্ট করে জানাও। আর ফিরে আসবো পরবর্তীতে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।